সুখময় সময়গুলো ঠিক কর্পূরের মতো ক্ষণস্থায়ী। কখন যে সেই সময়গুলো ফুরিয়ে যায় তা উপলব্ধি করতে করতে দীর্ঘমেয়াদী বিষাদময় যন্ত্রণারা এসে হাজির। সময়গুলো যেন থমকে যায় বিষাদের যন্ত্রণা আরো বাড়িয়ে দিতে। লোকটিকে ছাড়া একটা মুহূর্ত যেন আকাশ ভারী দীর্ঘ। রাত তখন ৮টা ৪০। ২৪ নম্বর রোগীর প্রেসক্রিপশনটা লিখে সিয়াসা কলম ছাড়ে। মলিন হেসে রোগীটিকে বিদায় দিয়ে অলস নিভন্ত ক্লান্ত দেহটি চেয়ারে এলিয়ে দেয়। চোখ দুটো বুঝতেই মানসপটে উল্টে পাল্টে গেল দ্রুতগতি সম্পূর্ণ এক অ্যালবাম। কাটানো সেই মুহূর্তগুলো, সুন্দর দিনগুলো, যেগুলো ৪৮ ঘন্টার মাঝে স্মৃতি হয়ে রয়ে গেছে তার জীবনে। সেদিনের পর থেকে দর্পণের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি সিয়াসার। আর না দর্পণ কোনো চেষ্টা করেছে যোগাযোগের। হাতে গোনা দুটো দিন মাত্র, অথচ সিয়াসার কাছে মনে হচ্ছে কয়েক যুগ ধরে লোকটার মুখ দর্শন হয় না। শৈল্পিক সেই আওয়াজে আদুরে গলায় কাঠবিড়ালে সম্বোধন শোনা হয় না। আধোয়া বস্ত্রগুলো ধোয়ার সময় হাতে মুখ ডুবিয়ে থাকা হয় না। পুরুষালী প্রিয় গন্ধটি এখন আর কোথাও খুঁজে পায় না সে। হয়তো আর কখনো পাবেও না। এখন আর তারা নেই ডিউটি শেষ করে লোকটার জন্য রান্না করার। প্রবল শক্তি সম্পূর্ণ এক বিষাদীয় লহরী ফের বয়ে গেল অন্তঃপুরে। ভেতরটা দুমড়ে মুচড়ে আসতে নেয়। ক্রমশই নিঃশ্বাস ঘন হয়ে আসছে। নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে এলোমেলো দৃষ্টি ফেলে পানির বোতল উঠিয়ে নেয়। পরবর্তী রোগীকে আসার অনুমতি দেয়। পরবর্তী রোগী ঢুকতেই সে নিম্নমুখী দৃষ্টি রেখে নরম কণ্ঠে বলে, সমস্যা বলুন। সম্মুখের মানুষটি মৃদু হাসে সিয়াসার কথায়। চেয়ার টেনে বসতে বসতে শুধায়, ভালো আছেন? সিয়াসা চোখ তুলে তাকায়। অদ্রিতা হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটাকে সে চেনে, দর্পণের আন্ডারে কাজ করে দেখেছে সে। মুখ চেনা, তবে নাম জানে না। সে সৌজন্য হেসে বলে, ভালো আছি, আপনি? অ্যাকচুয়ালি সরি, আমি আপনার নাম জানি না। আমি অদ্রিতা, চিনেছেন নিশ্চয়ই। জি বলুন, কি সমস্যা? অদ্রিতার মৃদু হাসি আরো প্রসারিত হয়। কোনো সমস্যা নেই। সিয়াসার ভ্রু কুচকে যায় অদ্রিতার কথায়। কৌতূহলী গলায় জিজ্ঞাসা করে, সমস্যা না থাকলে এখানে কেন এসেছেন? আপনার সাথে কিছু কথা বলার ছিল। অদ্রিতার কথায় সিয়াসা সিরিয়াল লেখা খাতাটির দিকে তাকায়। এখনো ৩ জন রোগী বাকি আছে। সে গম্ভীর গলায় বলে, এটা আমার রোগী দেখার সময়। এখন কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আপনার যদি জরুরি কোনো কথা থাকে তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রেমিকের থেকে রোগীরা কি বেশি গুরুত্বপূর্ণ? অদ্রিতা বক্তৃতা করে শুধায়। সিয়াসার ললাটের ভাঁজ তীর হয়। খানিক কঠিন গলায় শুধায়। কি বলতে চাইছেন? অদ্রিতা শব্দ করে হেসে উঠল। এবার হাসতে হাসতেই বলল, খুব মাখামাখি প্রেম, তাই না? আপনার যদি কিছু বলার থাকে তবে বলুন, নয়তো বের হন। আপনি আমার যথেষ্ট সময় নষ্ট করেছেন, মিস অদ্রিতা। ঠিক যেমনটা মেজর দর্পণ আপনার জীবন নষ্ট করছে। হোয়াট ডু ইউ মিন? সিয়াসার প্রশ্নে অদ্রিতার মুখভঙ্গি গম্ভীর হয়। ধীর কণ্ঠে বলে, মেজর দর্পণ এহসানকে ঠিক কতটুকু চেনেন আপনি? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। বড্ড অহংকার আপনার, সিয়াসা চৌধুরী। আপনি আমার অহংকারের পরিমাপ করতে এখানে এসেছেন? সিয়াসা সোচালো কণ্ঠে শুধায়। হুম, এসেছি আপনার ভালোবাসার সঠিক রূপ দেখাতে। আমি দেখতে চেয়েছি। না, তবে আমার মনে হয় আপনার জানা উচিত, তাহলে হয়তো আপনার এই অহংকারে একটু ভাটা পড়তো। যেটা বলতে চাইছেন সোজাসুজি বলুন। মেজর দর্পণ আপনাকে কখনো ভালোবাসেনি। সে শুরু থেকেই আপনাকে ব্যবহার করছে। ট্রাইসেবল কেসটির নাম শুনেছেন নিশ্চয়ই। সিয়াসার আবছা আবছা পরিচিত নামটি শুনেছিল একবার না দুবার দর্পণের মুখে। শীতল কণ্ঠে শুধায়, শুনেছি, কিন্তু তার সাথে আমার সম্পৃক্ততা কোথায়? আপনার নয়, আপনার বাবার সম্পর্কিত রয়েছে পুরোটা কেস জুড়েই। আর আপনার বাবা অবধি পৌঁছানোর জন্য সে আপনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মেজর দর্পণ বিগত 2 বছর ধরে এই কেসটি নিয়ে কাজ করছে, কিন্তু কোনোভাবেই সমাধান করতে পারছে না। আপনার বাবার কাছে এই কেস সম্পর্কে এমন সব তথ্য রয়েছে যা দর্পণকে খুব সহজেই এর সমাধান দিতে পারবে, কিন্তু একজন প্রাক্তন সেনা কর্মকর্তা কখনোই অভ্যন্তরীণ কোনো তথ্য নিয়ে মুখ খুলবে না। এটা নিয়মের বাইরে। আর সে খুব ভালো করেই জানে সাইফ চৌধুরীর একমাত্র দুর্বলতা আপনি। আপনার জন্য সে সব করতে রাজি। তাই সর্বপ্রথম দর্পণ আপনাকে নিজের আয়ত্তে নেয়। আপনার মাধ্যমে সে সাইফ চৌধুরীর সকল তথ্য বের করেছে। এমনকি
আপনি যেটাকে ভালোবাসা ভাবছেন সেটার প্রারম্ভ ছিল নাটক মাত্র। অদ্রিতার শেষের বাক্যে তার ছিলের ছোড়াছড়ি, মুখের ম্লান হাসি। অদ্রিতা চঞ্চল দৃষ্টিতে পরখ করছে সিয়াসাকে, তার পরবর্তী প্রতিক্রিয়া দেখার জন্য। সিয়াসার দৃষ্টি তখনও শীতল স্থির। সে কলম চালায়, লিখতে লিখতে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে। তাতে আপনার কি? অদ্রিতা কর্তব্য বিমূঢ়। সিয়াসার এহেন শান্ত নির্লিপ্ত প্রতিক্রিয়া সে আশা করেনি। সে আধো কণ্ঠে শুধায়। মানে? সিয়াসা মুচকি এসে আবারও জিজ্ঞেস করে। সে যদি আমায় ব্যবহার করেও থাকে তাতে সমস্যা কোথায় আপনার? অদ্রিতা জবাব দিতে পারল না। সিয়াসা মৃদু হেসে ফের কলম চালায়, জিজ্ঞেস করে। ভালোবাসেন তাকে? প্রশ্নে অদ্রিতাকে অপ্রস্তুত দেখা যায়। দৃষ্টিটা চঞ্চল, হতবুদ্ধির ন্যায়। সম্মুখের মেয়েটির হাসি মুখ তার সহ্য হয় না। তাই চেয়েছিল ভালোবাসায় হাবুডুবু খাওয়া মেয়েটির হাসি মুখটা ঘুরিয়ে দিতে। সে যা খুইয়েছে তো খুইয়েছে, কিন্তু এই মেয়েটাকে সে কখনোই সুখী হতে দিবে না। তবে অদ্রিতা জানেই না যে মেয়েটাকে ইতিমধ্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে সর্বদা ভালোবাসা প্রদানকারী ব্যক্তির ক্ষীণ নির্লিপ্ততা। সিয়াসা কলম রাখে, অদ্রিতার দিকে দৃষ্টি স্থির রেখে ধীর গলায় বলে। দর্পণের সাথে আমার কোনো প্রকারের সম্পর্ক নেই, তাই এইসব বিষয়ে কথা বলার ইচ্ছেও নেই আমার। তার কর্মস্থল জড়িত কোনো কিছুর সাথে তো কখনোই না। এসব ব্যাপারে আমি আগেও কিছু জানতাম না, এখনো কিছুই জানি না, আর জানতেও চাই না। তাই এইসব কথা আমার কাছে না বলেই খুশি হব আমি। আপনি এখন আসতে পারেন, সময় নষ্ট হচ্ছে আমার, অসুস্থ রোগীরা বসে আছে। বলেই সে নূপুরকে পরবর্তী রোগীকে ভেতরে পাঠাতে বলে। অদ্রিতা অবাকের রেশ দ্রুত কাটিয়ে ওঠে, খানিক উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করে। আপনি কি সত্যি বলছেন দর্পণ আপনাকে ছেড়ে দিয়েছে? আমি জানতাম দর্পণ কখনোই ভালোবাসেনি, সে তো আপনাকে ব্যবহার করেছে শুধু। গেট আউট। সিয়াসা থমথমে মুখে বলে। অদ্রিতা প্রগাঢ় হাসল, কণ্ঠে মলিনতা এনে সমবেদনা জানিয়ে বলল। আপনার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি বুঝি, আমারও হতো, তবে এখন আর হচ্ছে না। আপনার কষ্ট দেখে আমার সুখ অনুভব হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে না আসলে তো এত খুশির সংবাদ জানতেই পারতাম না। আপনি চিন্তা করবেন না, আমি দর্পণকে সব সময় আঁকলে রাখবো, খুব ভালোবাসবো। এত ভালোবাসবো যে সে একদিন আফসোস করবে কেন সে আপনাকে চুজ করেছিল। সিয়াসা ম্লান হেসে উঠে মাথা নেড়ে বলে। আপনার ইচ্ছে পূরণ হোক, তার প্রচুর ভালোবাসার প্রয়োজন, সে যে বড্ড একা। অদ্রিতা তাচ্ছিল্য হেসে প্রসন্ন মনে বেরিয়ে যায়। সিয়াসা লম্বা লম্বা শ্বাস ফেলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তোলে। ফের কলম চালিয়ে ওষুধগুলোর নাম লিখতে শুরু করে, যেগুলো কম্পাউন্ডারের কাছে দেবে আনানোর জন্য। তবে কোনো ক্রমেই কলম চালাতে পারল না সে। হাত দুটো থরথর করে কাঁপছে। সে জোর খাটায় নিজের উপর, এক হাত দিয়ে আরেক হাত চেপে লিখতে শুরু করে। ধীরে ধীরে লিখতে সফল হয়। সে খুশি হয়ে গেল লিখতে পেরে। লিখতে লিখতেই সাদা কাগজটিতে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল। মেয়েটি অস্থির চিত্তে সেগুলো মুছে ফেলে আবার লিখতে শুরু করে। তবে অবাধ্য অশ্রুগুলো যেন আজ আন্দোলন শুরু করেছে। তারা কোনোভাবেই থামবে না। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়তে লাগলো। বাড়তে বাড়তে পৃষ্ঠাটা ভিজে উঠে প্রায়। হাত দুটো অবশ হয়ে আসলো। একটা সময় আর সামলাতে পারে না নিজেকে। হাত পা ছেড়ে নত মস্তিষ্কে ফুপিয়ে কেঁদে উঠল, নিজের সাথে যুদ্ধে না পেরে। কাঁদতে কাঁদতে বলতে লাগলো। আমাকে ব্যবহার করার জন্য হলেও সারা জীবন সাথে থেকে যেতেন দর্পণ। আপনার পাশে আমি অন্য কাউকে কি করে সহ্য করব? ওটা যে আমার সংসার, তবে ওখানে অন্য কেউ কেন অধিকার ফলাবে? কেন কেউ আমার দর্পণে পোশাক ছবি, অন্য কেউ কেন রান্না করবে আপনার জন্য? কেন কেউ আপনার বুকে মাথা রেখে ঘুমাবে? কেন কেন? ঠিক 9:45-এ সাইফের কল আসে সিয়াসার ফোনে। সিয়াসা দ্বিতীয়বারের মতো ভালো করে চোখ মুখ ধুয়ে ব্যাগ হাতে বেরিয়ে আসে হাসপাতাল থেকে। বের হতেই দেখতে পেল অনিত দূরে পকেটে হাত গুজে হাস্যজ্জ্বল মুখেই দাঁড়িয়ে আছে সাইফ। পাশেই একটা বাইক রাখা। আজ বহুদিন বাদে মেয়েটা বাবার কাছে আবদার করেছে বাইকে চড়বে। সাইফ আশরাফ দুজনেই বাইক আছে, কিন্তু কখনো চালানো হয় না। আজ মেয়ের আবদারের কারণে মেহমদকে আসতে বারণ করেছে সে। মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজে এসেছে বাইক নিয়ে। মেয়েকে দেখতেই সাইফের মুখে হাসি ফুটে ওঠে। সিয়াসা এগিয়ে আসে। মেয়ের নির্জীব লালচে মুখশ্রী দেখে সাইফের বুঝতে বাকি থাকে না মেয়ে কান্না করেছে। সিয়াসা হাসি মুখে বাবাকে জিজ্ঞাসা করে। আজ তুমি কেন এলে পাপা? মেহমাদ ভাই কোথায়? মেহমাদ অফিসে বাচ্চা, তাই আজ আমি নিতে আসলাম তোমায়। ও চলো তাহলে। বলেই সিয়াসা বাইকে উঠতেই যায়। সাইফ পিছু ডাকে মেয়েকে। সিয়া, হ্যাঁ? সাইফ এগিয়ে আসে মেয়ের কাছে। সিয়াসা কৃত্রিম হাসে বাবার দিকে তাকিয়ে।
সাইফ মেয়ের এক হাত আঁকড়ে আরেক হাতে অবিন্যস্ত খোলা চুলগুলো গুছিয়ে দিতে দিতে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করে। ঠিক আছো? শিয়াশা অপ্রস্তুত হেসে তড়িঘড়ি বলে। হ্যাঁ পাপা, একদম ঠিক আছি। আমার আবার কি হবে? সাইফ মৃদু হাসে মেয়ের কথায়, আলতো হাতে মেয়েকে বুকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। আমি জানি আমার বাচ্চা খুব স্ট্রং। আমি ঠিক বলছি না সিয়া? কম্পিত ঠোঁট দুটো কামড়ে শিয়াশা ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়, ফেসফেসে গলায় বলে। তুমি ঠিক বলেছো পাপা, একদম ঠিক বলেছো। আমি খুব স্ট্রং, খুব। সাইফের মুখশ্রী গম্ভীর হয়ে ওঠে, কাঁধে গরম জলের স্পর্শে গম্ভীর গলায় বলে। ইউ হ্যাভ টু বি মোর স্ট্রং বাচ্চা। শিয়াশা প্রাণপণে কান্না আটকানোর চেষ্টায় মত্ত। সাইফ থমথমে মুখে বাইকে বসে। গোটা রাস্তা বাবা মেয়ে আর কোনো কথাই বলল না। নীরব যাত্রায় দুজনের সঙ্গী ছিল, বুকের ভেতরে জ্বলতে থাকা ভিন্ন ভিন্ন দহন। আমি কেন আপনার মুখের কথাই বিশ্বাস করে নিব? মৃণাল আপনার মেয়ে। সাইফ শক্ত কণ্ঠে বলল। সম্মুখের লোকটি মলিন হাসে, চোখে তার অশ্রু। পকেট থেকে পাসপোর্ট সাইজের একটা ঘোলাটে ছবি বের করে সাইফের দিকে এগিয়ে দেয়। সাইফ থমথমে মুখে সেদিকে তাকায় একবার। মুহূর্তে বুকটা চৌচির হয়ে উঠল। ছোট্ট মৃণাল তার বাবার কোলে। এটা মৃণালের নবজাতক থাকা অবস্থায় ছবি। তার মনে আছে সন্তানের মুখকে বা ভুলতে পারে, সে ছবিও তুলে রেখেছিল। সাইফ মৃণালকে সদর হাসপাতালে পেয়েছিল। বান্দরবানের প্রতিটি হাসপাতালে সাইফ জানিয়ে রেখেছে, কোনো শিশুর অভিভাবক না পেলে কিংবা কেউ সন্তান ফেলে দিতে চাইলে যেন তাকে জানানো হয়। তেমনই একদিন সদর হাসপাতাল থেকে ফোন আসে, একটা 3 মাসের শিশুকে কেউ ফেলে রেখে গেছে হাসপাতালে। অনেক খোঁজাখুঁজির পরে অভিভাবক পায়নি তারা। তখন সাইফ অফিসিয়ালি তাকে অ্যাডপ্ট করে। তবে সে কখনো ভাবতে পারেনি কেউ কখনো তার খোঁজে আসতে পারে। এমন ঘটনা তার আগে কখনো ঘটেনি। আজ পর্যন্ত যত বাচ্চাদের সে নিজের কাছে বড় করেছে, কেউ কোনোদিনও তাদের খোঁজে আসেনি। সাইফ অসহায় দৃষ্টিতে শ্বশুরের দিকে তাকায়। সে কোনো মতেই মৃণালকে কাউকে দেবে না, কিন্তু সে আটকাবে বা কি করে? এরা যে মৃণালের আসল পরিবার। আশফাক আহমেদ গম্ভীর গলায় বলে। তা মৃণাল যে আপনাদের বাড়ির মেয়ে, এটা আমাদের এখনো এতদিন পরে মনে পড়লো। এতদিন কোথায় ছিলেন? মৃণালের বাবার চোখ থেকে এবার পানি ছেড়ে দেয়, কান্নারত গলায় বলে। ওর মা আমার সাথে সংসার করতে চাইতো না। একদিন এটা নিয়ে অনেক ঝামেলা হয় আমাদের মাঝে। তারপর দিন সকালে সে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে বেরিয়ে যায়, কিন্তু আর ফেরত আসে না। আমরা অনেক খুঁজেছি আমার মেয়েকে, কিন্তু কোথাও পাইনি। কিন্তু আমি খোঁজ বন্ধ করিনি, খোঁজ চালিয়ে গিয়েছি। তারপরে জানতে পারলাম সদর হাসপাতাল থেকে ফেলে যাওয়ার একটা বাচ্চাকে দত্তক নেন আপনারা। দেখুন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু একটা বাবার থেকে তার মেয়েকে দূরে সরিয়ে দেবেন না। আমার বুকটা বহু বছর ধরে খালি পড়ে আছে। দয়া করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। সাইফ থম মেরে বসে থাকে। আশফাক আহমেদ আশরাফ তাকে বুঝিয়ে বলল, তারা বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য কাজ করে, কিন্তু তারা কখনোই তাদেরকে তাদের আসল বাবা মায়ের ভালোবাসা থেকে দূর করতে পারে না। এই অধিকার তাদের নেই। সাইফ বাধ্য হয়ে মৃণালকে ডেকে আনায়। গার্ডদের ধমকা ধমকিতে মৃণাল ছোট্ট একটা রিক্সা গাড়ি চালিয়ে বাবার অফিস রুমে ঢোকে। কাউকে ধরতে দিবে না সে। সাইফ আশরাফকে দেখতেই মৃণাল খুশিতে চেঁচিয়ে ওঠে। আশরাফ মলিন হাসে। সাইফ এগিয়ে গিয়ে মৃণালকে কোলে তুলে নেয়, কপালে আলতো চুমু দিয়ে আদুরি গলায় বলে। বাবা, আপনার প্রিন্সেস অনেক বড় হয়ে গিয়েছে যে। মৃণাল আহ্লাদি গলায় বলে। পরপরই কক্ষে অচেনা দুটো মহিলা আর একটা লোককে দেখে সে ঘাড় কাত করে হাসি মুখে বলে। মৃণালের বাবা মৃদু হেসে এগিয়ে যায়, হাত বাড়িয়ে বলে। একটু করে আসবে মা। মৃণাল কপাল কুঁচকে নেয়, তৎক্ষণাৎ বাবার গলা জড়িয়ে ধরে নাকচ করে বলে। সাইফের বুকটা হু হু করে ওঠে, নিজেকে শক্ত করে বলে। উনি অচেনা লোক নয় প্রিন্সেস, উনি তোমার পাপা। মৃণাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, পরপরই খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে। বলেই সে আবারও হাসতে লাগলো। সাইফ মৃণালকে নিয়ে চেয়ারে বসে তাকে বুঝিয়ে বলে, ওনারাই তার আসল পরিবার, তাকে নিতে এসেছে। কিন্তু মৃণাল সে কিছুতেই যাবে না। না পেরে সে কান্না জুড়ে দেয়। সাইফ তাকে বুঝিয়ে শুনিয়ে মানায় সে বেড়াতে যাবে কিছুদিনের জন্য, তারপর সে আবার গিয়ে নিয়ে আসবে। সেখানে একটা মা রয়েছে, দাদু রয়েছে, চাচা চাচিও রয়েছে বললে সে রাজি হয়। মৃণালকে নিয়ে যাবে শুনেই শিয়াশা ছুটতে ছুটতে আসে। সে হতবাক হয়ে যায়, বাবা কিভাবে রাজি হয়ে গেল মৃণালকে নিয়ে দিয়ে দেওয়ার জন্য। মৃণাল হেঁচকি তুলতে তুলতে বলে। শিয়া টলমলে চোখে মৃণালকে বুকে জড়িয়ে নেয়। সাইফ মৃণালের পরিবারকে সাফ সাফ জানিয়ে দেয়, মৃণাল যদি ওখানে ভালো না থাকে তবে সে আইনগতভাবেই তাকে তাদের থেকে দত্তক নেবে। সকল বন্ধুদের থেকে বিদায় নিয়ে মৃণালকে তারা নিয়ে যায়। তবুও সাইফের মন মানে না মেয়েকে এভাবে ছেড়ে দিতে।
তাতে যতই তার পরিবার হোক না কেন, সে তৎক্ষণাৎ মেহমাদকে ফোন লাগায়, তাদের উপর নজর রাখতে বলে। সাহেব ঝিমুনি দিয়ে বসেছিল আশ্রমের অফিস রুমে। একটু পরপর বাচ্চারা ছুটে আসে বাবার সাথে কথা বলতে। মেহমাদের ফোনে তার ঝিমুনি কাটে। ফোন তুলতে মেহমাদের ব্যস্ত উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসে। স্যার, মৃণালের পরিবার সিএনজিতে করে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় একটা গাড়ি এসে থামে আর মৃণালের বাবা মৃণালকে সেই গাড়িতে তুলে দেয়। সাইফ বা খাড়া হয়ে যায়, মুখশ্রীতে আতঙ্ক ভর করে। ক্ষিপ্ত কণ্ঠে বলে, মেহমত, তুমি আটকাবে না ওদের? তোমার সামনে থেকে ওরা রিনালকে কিভাবে নিয়ে যেতে পারে? ওই গাড়ির পিছনেও, আর ওই বাস্টারদের এখানে তুলে আনবে। ফোন রেখে সাইফ ছুটে বেরিয়ে আসে আশ্রম থেকে। শ্বাস প্রশ্বাস রুদ্ধ, দেহ প্রাণহীন হয়ে পড়ছে। ওই ছোট্ট প্রাণটির মাঝে যে তার সুখ আছে। গাড়ি পর্যন্ত যেতে যেতে বিজিবির প্রধান কর্মকর্তা ফোন লাগায়। তখনই ফোনে ভেসে উঠল একটা নাম্বার। সাইফের গতি স্লো হয়। ফোন আঁকড়ে ধরা হাতটি কেঁপে উঠল ভাইব্রেশনের কারণে। সম্বিত ফিরে পেতেই সে তড়িৎ গতিতে ফোনটা রিসিভ করে। ভেসে আসে চিরচেনা সেই কণ্ঠস্বর। অন্যের সন্তানের জন্য এত ভালোবাসা থাকলে নিজের সন্তানের জন্য কত ভালোবাসা রয়েছে ভেবেই আমার চিত্ত ঠান্ডা হয়ে আসছে। সাহেব, রান ফাস্ট সাহেব, রান ফাস্ট। মৃণাল নিডস ইউ ব্যাডলি। ওকে ছেড়ে দে, ওকে কিছু করিস না প্লিজ। ও একটা বাচ্চা, ওকে কেন টানছিস? দম থাকে তো আমার সাথে লড়। দুর্বলতা খোঁজা কাপুরুষের কাজ। সাইফ ক্ষিপ্ত কণ্ঠে বলে, আওয়াজ নিচু সাহেব। কাপুরুষ হয়ে যদি সমস্যা স্মুথলি সমাধান হয়ে যায়, তবে শক্তি নষ্ট করার মতো বোকামি আমি করি না। সাইফের উত্তেজিত বদন ম্লান হয়ে আসে, চোখ দুটো টলমলে হয়ে আসে। মাংসপটে মৃণালের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে রয়েছে। নিভৃত কণ্ঠে অনুনয় করে বলে, আমি তোর সব কথা শুনবো, প্লিজ রিনাকে ফিরিয়ে দে। আশাকে খুন করা হয়নি, সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মেজর দর্পণ যেটা বলেছে সেটা ভুল। সাইফ নিশ্চল নিশার দাঁড়িয়ে সেভাবেই কলের পুতুলের মতো ভেসে আসা কণ্ঠটিকে অনুসরণ করে বলে, আশাকে খুন করা হয়নি, সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মেজর দর্পণ যেটা বলছে সেটা ভুল। ট্রান্সপারেন্ট সাদা শাড়ি, সাথে সিল্কলেস সাদা ব্লাউজ পরিহিতা অদ্রিতাকে সৌন্দর্যের থেকেও কামনীয় বেশি লাগছে। বক্ষ বিভাজন সুস্পষ্ট, সফেদ উদরে সরু গহব্বর সবই সুস্পষ্ট, যা একটা পুরুষের দেহে শিহরণ জাগানোর জন্য যথেষ্ট। দর্পণের ঠোঁটে আলতো হাসি ফুটে ওঠে অদ্রিতাকে দেখে। দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে মৃদু কণ্ঠে বলে, আপনাকে মোহনীয় লাগছে মিস অদ্রিতা। আমার অপেক্ষা এত দীর্ঘ করার শাস্তি তো পেতে হবে আপনাকে। 1 ঘন্টা যাবত অপেক্ষা করে আছে আপনার জন্য। অদ্রিতা লাজুক হাসে, শাড়ির আঁচল আঁকড়ে ধরে বলে, আপনার থেকে সব শাস্তি পেতে আমি রাজি, আর সেটা যদি হয় প্রেমময়, তবে তো কথাই নেই। ফের উচ্ছ্বাসিত কণ্ঠে শুধায়, আপনি শিয়াশাকে ছেড়ে দিয়েছেন, তাই না? আমি জানতাম আপনি বিচক্ষণ। সৌন্দর্য পরখে কখনো ভুল হতেই পারে না। কোথায় আমি আর কোথায় সে? এতদিন আপনি ইউজ করেছেন শিয়াশাকে, তাই না? দর্পণের দৃষ্টিতে বিস্ময়। সে বিস্মিত কণ্ঠে বলে, আপনি আমার ভেতরটা কিভাবে পড়ে ফেলেন মিস অদ্রিতা? অদ্রিতা লাজুক কণ্ঠে বলে, যাদের মনের মিল থাকে তারা একে অপরের শ্বাস প্রশ্বাসের গভীরতাকেও পড়তে পারে। আপনি সত্যি প্রশংসাযোগ্য মিস অদ্রিতা। ভেতরে আসুন। প্রথমবার এসেছেন আমার বাসায়, দেখুন আপনার আপ্যায়নের জন্য কত মানুষ অপেক্ষা করে আছে। দর্পণ দরজা থেকে সরে দাঁড়িয়ে বলে। অদ্রিতা কপাল কুঁচকে ভেতরে উকি দিয়ে হাসি মুখে ঢুকে। দর্পণ দরজা আটকে ভেতরে যায়। অদ্রিতা ভেতরে ঢুকতেই চমকে উঠল ঘরভর্তি বিজিবি কর্মকর্তাদের দেখে। তাকে দেখতেই দুজন ফিমেল কর্মকর্তা উঠে আসে। অদ্রিতা ভয়ার্ত দৃষ্টিতে একবার দর্পণ, আরেকবার তাদের দিকে তাকায়। স্তম্ভিত কণ্ঠে জিজ্ঞেস করে, এসব কি দর্পণ? দর্পণ শীতল দৃষ্টিতে তাকালো, খানিকটা এগিয়ে যায় অদ্রিতার দিকে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, সাবধান করেছিলাম তার থেকে দূরে থাকতে, শোনেননি? তার চোখে পানি এসেছে আপনার জন্য। এটা আমি মোটেই সহ্য করব না। বাইরে যে কেউ এসে তাকে কাঁদাতে পারে না, এই অধিকার আমি কাউকে দিইনি। বলেই সে সরে আসে। বিজিবির কর্মকর্তার উদ্দেশ্যে বলে, আপনারা তাড়াতাড়ি কাজ ছাড়ুন, আমি দরজা আটকাবো। ফিমেল কর্মকর্তা দুজন এসে অদ্রিতার হাতে হাত করা পরিয়ে দেয়। অদ্রিতা চেঁচিয়ে উঠে বলে, আমি কি করেছি? আপনারা আমাকে হাত করা পরাচ্ছেন কেন? কি করেননি ম্যাডাম? কাউকে মারার জন্য গুন্ডা ভাড়া করেন, তাও আবার এমন গুন্ডা যাদের আটক করার জন্য সেনাবাহিনীরা হন্য হয়ে খুঁজছে। আপনি যে এতদিন খোলা আকাশের নিচে ঘুরেছেন, এটাই আপনার ভাগ্য।
এখন নাটক কম করে চলুন, এমনিতেই এটা গরম হয়ে উঠছে। শালীনতা বজায় রেখে চলবেন তো। এখন যদি এভাবে আপনাকে করে দেই, এরা সব কর্মকর্তারা কাজ ছেড়ে আপনাকে দেখেই চোখ জুড়াবে। একে কেউ একটা চাদর জড়িয়ে তারপর নিয়ে যাও। একজন কর্মকর্তা ফিচেল হেসে বলে। অজিতা হতবিহ্বল হয়ে শুধায়, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি কাউকে মারতে চেয়েছি? লোকটি অজিতার চোখের সামনে একটা ভিডিও তুলে ধরে যেখানে সে সিয়াশাকে মারার জন্য তাদের টাকা দিচ্ছিল। যাদের টাকা দিচ্ছিল সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। অজিতা চোখ ভরে ওঠে। সে ভেজা চোখে দর্পণের দিকে তাকিয়ে বলে, আপনি আমার সাথে এমন করতে পারেন না দর্পণ। আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি, আর আমি যা করেছি সব আপনার জন্য করেছি। বিজিবির কর্মকর্তারা খেকিয়ে উঠল। আরে ম্যাডাম, কীর্তন থামান। কেসটা স্যারের আদেশে ফাইল হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত থেকে কীভাবে বাঁচতে পারেন সেই চিন্তা করেন। এখনও ভালোবাসার জয়গান গাইছেন? এই চলো এনাকে নিয়ে। দর্পণ দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে গলায় তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুমে যায়। রাত 9টা বাজে। কিছুক্ষণ আগে বাসায় এসেছে অফিস থেকে। তার মধ্যে এই আপদকে চিরতরে বিদায় করতে পেরে খানিক স্বস্তি মিলল। এখন ঠান্ডা মাথায় একটা গোসল নেবে সে। পিচের রাস্তার পাশ ঘেঁষে স্যাঁতস্যাঁতে শ্যাওলা ঝাপটে আছে সুইচ পাহাড়ের বিধ্বস্ত কাঠামো। জিপিএসে তখনও 1 কিলোমিটারের পর নির্দেশ করছে, অথচ সাইফের কাছে সেটা 100 কিলোমিটার দীর্ঘ অনুভব হচ্ছে। সন্তানের জীবন নিয়ে যখন আশঙ্কা তৈরি হয়, তখন একটা বাবার অভ্যন্তরে ঠিক কেমন অনুভূতির সঞ্চার হয়, এ যেন বর্ণনাতীত এক অনুভূতি। শঙ্কিত দেহ ভয় উত্তেজনায় ক্রমশই দুর্বলতা অনুভব করল। স্টিয়ারিংয়ের হাত দুটো শক্ত করে চেপে ধরে সাইফ চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। অক্ষিপটে ভেসে ওঠে ছোট্ট মুখটা। দৈবায়িত কেঁপে উঠল সাইফের শঙ্কিত কায়া। কেননা ভেসে ওঠা অর্ধমৃত নিশার দেহটি বিধ্বস্ত নয়নে তাকিয়ে আছে তারই দিকে। তাতে যেন হাজারো অভিযোগ, যেন বলছে। সাইফা ছাপা আর্তনাদ করে উঠল প্রিন্সেস বলে। চট করে চোখ খুলে ফেলল। সঙ্গে সঙ্গে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মৃণালের রক্তাক্ত মুখটি কেন তার অক্ষিপটে ভাসছে? তার বাচ্চা ঠিক আছে তো? তার প্রিন্সেস তো একদম ঠিক আছে। সে ওভার থিঙ্কিং করছে। এই তো আর কিছুটা পথ, তারপরে তো সে গিয়ে দেখবে তার মৃণাল তার জন্য কান্না করছে আর অপেক্ষা করছে। সে জানে তার প্রিন্সেস তার অপেক্ষায় আছে। তাকে পৌঁছাতে হবে, খুব দ্রুত পৌঁছাতে হবে। অ্যাক্সিলারেটরের বল প্রয়োগের মাত্রা বাড়তে থাকে। ঠিক ততক্ষণ বাড়ে যতক্ষণ না সীমা পেরোয়। ড্রাইভারের উপরও সাইফ বিশ্বাস করতে পারেনি। ড্রাইভার যদি গাড়ি আসতে চালায়, তার প্রিন্সেসের অপেক্ষা যদি আরও দীর্ঘ অসহনীয় হয়ে ওঠে। সাইফকে বলা হয়নি মৃণাল কোথায় আছে। তাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। যদি জীবিত উদ্ধার করতে পারে তো করুক। সে আধা ঘন্টার মাঝে খুঁজে নিয়েছে মেয়ের ঠিকানা। শ্যাওলা পরগাছা আবৃত অন্ধকারাচ্ছন্ন পাহাড়ের পাদদেশে গুমট গা ছমছমে পরিবেশ। উদ্দামী পায়ে এগিয়ে চলা সাইফ ঝোপঝাড় ভেঙে ছুটে যায় ভেতরে। টিনের একটা ভাঙাচোরা ঘর। সাইফের ভয়ার্থ মুখশ্রী ব্যরঙ্গ ধারণ করে ভেতর থেকে আসা পাশবিক কথোপকথনে কেউ বলছে, আরেকজন বলছে। যা করার তাড়াতাড়ি কর। সাইফের দেহে রক্ত সঞ্চালন বাড়তে থাকে, সাথে বেড়ে যায় দৈহিক উষ্ণতা। সে এগিয়ে গিয়ে দরজাটা ধাক্কা দিলে ক্যাচক্যাচ করে খুলে যায় দরজাটি। 4 জন 27 কি 28-এর দোরগোড়ায় থাকা যুবক চমকে উঠে সাইফের দিকে তাকায়। সাইফের মনোযোগ সেদিকে নেই। তার মনোযোগ তো ইটের টুকরোর উপর নিথর পড়ে থাকা রক্তাক্ত দেহের দিকে। পরনে বেবি পিঙ্ক কালার প্রিন্সেস ড্রেসটি খণ্ড বিখণ্ড। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। এটা কি তার মেয়েটার রক্ত? ওইটুকু দেহে এত রক্ত কোথা থেকে আসলো? কতই বা কষ্ট হলো তার মেয়েটার। গাল দুটোতে খামচে থাপ্পড়ের দাগ স্পষ্ট। পাপা বলে অনেক চিৎকার করেছিল বোধহয়, কিন্তু হায়, এই নিষ্ঠুর পাপা তখন ছিল না। সাইফ অসহায়ের ন্যায় চিৎকার করে উঠল মৃণালের রক্তাক্ত দেহটি বুকের মাঝে নিয়ে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, প্রিন্সেস, এই প্রিন্সেস, পাপা এসে গিয়েছে, ওঠো, চোখ খোলো মা, দেখো পাপা, এই তো, তোমার আর কেউ কিছু করতে পারবে না। 4 জন যুবক কিয়ৎকাল সময় নিল, তবে পরিস্থিতি বুঝে ওঠার আগেই বিজিবির কর্মকর্তারা ঘিরে নেয় চারপাশ। রুদ্ধশ্বাস আটকে আসা ক্রুদ্ধ পায়ে ঘরটিতে ঢুকে। আইনের শাস্তির অপেক্ষা করা তার পক্ষে সম্ভব হয় না। রক্ত টকবক করে ক্রোধ ঘৃণায়। রাতে তাদের হাতে থাকা ছুরি দিয়ে কসাইয়ের মতো এক একটাকে জখম করে ফেলে। দেহ থেকে অঙ্গ বিচ্ছেদের যন্ত্রণায় যুবকটি তখন মাটিতে কই মাছের মতো লাফাতে থাকে। আশরাফের চিত্ত ঠান্ডা হয়ে আসে ফিনকে থেকে ছিটকে পড়া রক্তের ফোয়ারা দেখে। বিজিবির কর্মকর্তারা আশরাফের অসংলগ্ন আচরণে
তার উপর ধরাশায়ী হয়ে গেল। বল প্রয়োগ করে তাকে আটকায়। জীবনে আরও একবার সাইফকে কাওয়ার্ড ঘোষণা করতে গিয়েও থমকে যায় সকলে। কেননা ছোট্ট ওই প্রাণটির মধ্যে বোধহয় বাবার উপর অঢেল বিশ্বাস ছিল। সে হয়তো জানতো তার বাবা আসবে। তার বাবা তাকে কখনোই কিছু হতেই দিতে পারে না। দেহে তখনও প্রাণ অবশিষ্ট ছিল। সকলকে অবাক করে দিয়ে মৃণাল নড়ে উঠে বদ্ধ নেত্রে অস্পষ্ট ব্যথাতুর শব্দে কেঁদে ওঠে। সাইফ এক মুহূর্ত অপেক্ষা করে না। কোলে তুলে নিয়ে উন্মাদের মতো দৌড়াতে থাকে, যেন পা থামলেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। সে এসব বজ্রহত চাহনিতে দেখছে আইসিইউতে শুয়ে থাকা ক্ষতবিক্ষত ছোট্ট দেহটিকে, আরেকবার নত মস্তিষ্কে থাকা বাবার দিকে। মৃণাল বেঁচে আছে, তবে এখনো আশঙ্কামুক্ত নয়। রাফ টাচ, লাগাতার আঘাত, মারধর করায় শরীরে শুধু প্রাণটুকুই অবশিষ্ট ছিল। শিয়াশা হাঁটু গেড়ে বসে বাবার সামনে, ম্লান কণ্ঠে শুধায়, আমি তো জানতাম আমার পাপা সুপারম্যান, তবে এতটা পাশবিক নির্যাতনের শিকার কেন হতে হলো ওই বাচ্চাটিকে? ইদানিং তোমায় চিনতে পারছি না আমি পাপা। কি হচ্ছে এগুলো আমার সাথে? তুমি কি লুকাচ্ছ আমাদের থেকে? কারা করেছে ওর সাথে এমন? কেনই বা করেছে? আমার জবাব চাই পাপা। ঘনপল্লব ভিজে উঠল। কেমন করে পাল্টে যাচ্ছে তাদের জীবন। আগের মতো সেই নির্ভীক প্রাণবন্ত হাসি খুশি জীবনটা যেন অচিরেই অতীত হয়ে ধরা দিচ্ছে। সাইফ অপ্রস্তুত চঞ্চল দৃষ্টি অগোচরে মত্ত কম্পিত কণ্ঠে বলে, ওর বাবা টাকার লোভে ওকে নিয়ে বিক্রি করে দিয়েছিল। এখানে আমরা কোনোভাবে সম্পৃক্ত নই। ওই বাস্টার্ডকে পুলিশে দাও, পুরো পরিবারটাকেও পুলিশে দাও। শিয়াশার কণ্ঠে তেজের হালকা ঠিকরে বেরোচ্ছে। সাইফ চোখ তুলে তাকায় মেয়ের দিকে, মৃদু হেসে বলে, সে আইনের লোকের কাজ তারা করবে, তুমি চিন্তা করো না বাচ্চা। রাত 12টা বেজে গিয়েছে, আশরাফের সাথে বাসায় চলে যাও। আমি কোথাও যাব না। পাশ থেকে আশরাফ ব্যগ্র কণ্ঠে বলে, আমিও কোথাও যাব না। মৃণালের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করব আমি। শিয়াশাও জেদি গলায় বলল। সাইফ কিছুই বলল না, চোখ সরিয়ে ফোনের দিকে তাকায়। মেহমাদের ছোট্ট একটা মেসেজ। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে শিয়াশা আর আশরাফের উদ্দেশ্যে বলে, তাহলে তোমরা থাকো, আমার একটু কাজ আছে, সেটা সম্পূর্ণ করে আসি। ঘুটঘুটে অন্ধকারে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে মৃণালের বাবা, মৃণালের সৎ মা এবং তার দাদি। এই তিনজনই সকালে এসেছিল মৃণালকে নিতে। মৃণাল যখন তার মায়ের গর্ভে ছিল তখন থেকেই তারা মা মেয়ে দুজনেই শ্বশুরবাড়ির অমানবিক নির্যাতনের শিকার হতো। কারণ বিহীন রাত দিন তাদের উপর চলা ওই নির্যাতন সহ্য করে মৃণালের মা মৃণালকে জন্ম দেয়। তবে 3 মাস যেতেই যেন মা মেয়ের জীবন হুমকির মুখে পড়ে। পরিবারের নির্যাতন থেকে নিজেদের মুক্তি দিতেই একদিন মৃণালের মা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মেয়েকে রেখে যায় হাসপাতালের এক নার্সের কাছে। কেন রেখে যায় তার কারণ অজানা। হয়তো তার সামর্থ্য ছিল না মেয়েকে বহন করার, কিংবা হয়তো মৃণালের ভবিতব্য গঠনের জন্য। ওটাই সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল। সাইফ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মৃণালের বাবার দিকে। বোঝার চেষ্টা করছে সামনের লোকটা মানুষ নাকি পশু। মানুষ হলে তো একটু মনুষ্যত্ব থাকতো। নিজের মেয়ে না হোক, কোনো মানুষ তো কখনো একটা অন্যের বাচ্চাটাকেও টাকার লোভে কারো হাতে তুলে দিতে পারবে না। বাবার আরেক নিকৃষ্ট প্রকারভেদ যে তার সামনে সুস্পষ্ট, যে কিনা টাকার জন্য মেয়ের হাসি কেড়ে নিতে দুবার ভাবেনি। সঁপে দিয়েছে পশুদের কাছে। একটাবার ভাবেনি বাচ্চাটার সাথে ঠিক কি হতে পারে, কি হবে। আর ভাবতে পারে না সাইফ। তার মস্তিষ্কেও এক পশু ভর করেছে। যতক্ষণ পর্যন্ত না ওটাতে নামাতে পারবে স্বস্তি নেই তার। পাশেই মেহমাদ দাঁড়িয়ে আছে। মেহমাদ চৌধুরী নিবাস থেকে শুরু করে আশা ফাউন্ডেশনের সিকিউরিটি চিফ। তাদের নিরাপত্তার সকল দায়িত্ব মেহমাদের পেছনে 2 জন মহিলা গার্ড দাঁড়িয়ে আছে। আজ স্পেশালি তাদের আনা হয়েছে। সাইফ হকি স্টিকটা হাতে তুলে নেয়। মেহমাদের উদ্দেশ্যে আদেশ ছুড়ে বলে, মৃণালের সৎ মা আর দাদিকে অন্য কক্ষে নিয়ে যেতে বলে। মহিলা গার্ড দুটো টেনে হিঁচড়ে নিয়ে যায় তাদের দুজনকে। ঠিক 10 মিনিটের মাথায় গোডাউনটি লাগাতার লাঠিচার্জের শব্দে আড়ম্বরপূর্ণ হয়ে উঠল। সাইফ অনবরত আঘাত করেই যাচ্ছে। মৃণালের বাবার দেহ রক্তবর্ণ ধারণ করে। হালকা হাওয়া বাঁধন ছেড়ে মৃণালের বাবা সাইফের পা আঁকড়ে ধরে অনুনয় করে বলে, আমারে ছাইড়া দিন, আমি টাকার লোভে পইড়া এমনটা করছি। আমি আগে কোথায় জানতাম না আমার মাইয়া এই জায়গায় থাকে, কিন্তু আমি কখনো খোঁজ নিতে আপদ বিদায় হয়েছে। কিন্তু কয়েকজন লোক সেই দিন আমার বাড়িতে যায়, গিয়ে আমায় এই প্রস্তাব দেয়, সাথে মোটা অঙ্কের টাকা, যাতে আমরা সারা জীবন বিনা পরিশ্রমে আরাম আয়েশ কাটাইতে দিতে পারি। তাই আমি রাজি হইয়া গেছি।
ওপর দিয়ে যদি 5 জন সুন্দর জীবনযাপন করতে পারে তো দোষের কি? শেষের কথাটা বলতে দেরি আছে, মৃণালের বাবার মাথাটা থেতলে যেতে দেরি নেই। সাইফ হুঙ্কার দিয়ে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ওঠে।